আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আহলুম উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছে, একটি ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। আমি এই জীবনে প্রথম বাস্তব প্রেক্ষাপটে এই ভূমিকম্পকে প্রত্যক্ষ করলাম এবং অনুভব করলাম। মারাত্মক ভীতি, একটি কম্পন দেহের মধ্যে সাড়া দিয়েছিল। অচেতনভাবে বুঝতে পারিনি, হঠাৎ করে যখন আসলো তখন বুঝতে পারলাম যে একটি ভূমিকম্প। ভয়ে আতঙ্কিতে একটি প্রাণটা একেবারে হস্তনস্ত হয়ে গিয়েছিল, যে বাড়িঘর নাকি মাথার উপর ভেঙে পড়ে। ঠিক তদ্রূপ অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেছে, তাই মহান আল্লাহ তাআলার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তবে আজকের এই প্রাকৃতিক দুর্যোগ একটি রাষ্ট্রের জন্য কল্যাণ নয়, একটি রাষ্ট্রের জন্য শেফা নয়, একটি রাষ্ট্রের জন্য দুর্ভোগ। কারণ প্রাকৃতিক দুর্যোগ যেখানে ক্ষতি সাধন করে, সেখানে আর আপনার উর্বর হয় না। অর্থাৎ আমি এখানে একটি বিবৃতি দান করতে চাই যে একটি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি কাফেরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই কাফেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল্লম নিক্ষেপ করাতে সে মারাত্মকভাবে যন্ত্রণায় ভুগছিল। তারপর তাকে একটি কাফের এসে বলল যে, তুমি এত যন্ত্রণায় কাতরাচ্ছ কেন? আরে জানো না, আমাকে যে বল্লম নিক্ষেপ করছে সে তো আল্লাহর রাসূল মুহাম্মদ। তবে আমি কাতরাবো না মানি? এই বল্লমের যন্ত্রণা পৃথিবীতে এমন কোনো যন্ত্রণার সমমান নয় যে আমি তাকে তুলনা করতে পারি। যদি মুহাম্মদ আমাকে যদি এই বল্লম নিক্ষেপ না করে যদি আমার উপর একটু থুতু নিক্ষেপ করতো, আমি এই যন্ত্রণায় মারা যেতাম। তদ্রূপ প্রাকৃতিক দুর্যোগ এমন, যেখানে ক্ষতি সাধন হবে সেখানে আর উর্বর হবে না, সেখানে আর আপনার পুনরুদ্ধার স্থাপনা সৃষ্টি হবে না। তবে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ দান করে মহান আল্লাহ তাআলা মানুষের অকল্যাণের জন্য, মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে, সেই প্রাকৃতিক দুর্যোগকে আমি আজকে একটি রাজনৈতিক ইস্যু করতে চাই। এমনভাবে যে কোথাও যদি একটি মানুষ মারা যায়, সেখানে রাজনৈতিক দলগুলো ছুটে আসে, পকেটে 50,000 টাকা নিয়ে তাদের পরিবারকে দান করে, আর সেই লাশ নিয়ে মিছিল করে, আর ওই পরিবারকে একটি কুলুষিত কলঙ্ক দান করে যায় যে একটি লাশকে নিয়ে মিছিল করা একটি মুর্দার জন্য কত বড় ক্ষতি, সেটা যদি জানতেন তাহলে এই রাজনৈতিক দলগুলোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে খেদিয়ে দিতেন। তাই আমি আজকের যে প্রাকৃতিক দুর্যোগ, সেখানে একটি রাজনৈতিক ইস্যু করতে চাই। কারণ আমাদের দেশের আজকে যে প্রেক্ষাপটে কৃতকর্মগুলো হচ্ছে, যার যার স্বার্থের জন্য যেভাবে ঠকাচ্ছে মানুষকে, মানুষের কৌশলকে আড়াল করে, হয়তো মানুষ বুঝতে পারতেছে না, মানুষ জানতে পারতেছে না, মানুষ মেনে নিচ্ছে, কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু সবই দেখছে, সবই বুঝছে, সবই মানছে। তাই এই জনগণের কল্যাণের জন্য আর শয়তান দূরীকরণের জন্য মহান আল্লাহ তাআলা এই প্রাকৃতিক দুর্যোগ দান করেছে। আমার মনে হয় ধারাবাহিকভাবে এই প্রাকৃতিক দুর্যোগ হতেই থাকবে। নদী ভাঙ্গন, খরা, ভূমিকম্প, সাইক্লোন, আপনার দাবানল চিরস্থায়ীভাবে এমনভাবে সংঘটিত হতেই থাকবে। অনাবৃষ্টি, অগ্নিবৃষ্টি, ধূলিকণা সার্বিকভাবে এই রাষ্ট্রকে কুলুষিত করার জন্য। তাই আমি বলতেছি, আমরা শক্তি, আমরা বল, আমরা নবীন দল, আমরা শক্তি, আমরা নবীন দল, আমরা বাংলাদেশের মনোবল, গণতন্ত্রের মনোবল। আজকে যদি আমাদের বাংলাদেশের নবীনকে এক পক্ষ করে আর প্রবীণদের এক পক্ষ করে প্রত্যক্ষ করেন, দেখবেন নবীনগুলোর যে কৃতকর্ম তারা ফেরেশতার মতো একনিষ্ঠ, আর প্রবীণদের কর্মগুলো কৌশলী শয়তানের মতো। তাদের কৌশল কেউ বুঝে না, তাদের কৌশল কেউ বুঝতে পারেও না, তাদেরকে ধরতে পারে না, মারতে পারে না, কিন্তু তাদের স্বার্থ তারা জয় করে নিয়ে যায়। এই যে বারবার তাদের স্বার্থ জয় করে নিয়ে যায়, আর আমাদেরকে ঠকিয়ে ঠকতে আমরা আজকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছি।
আমাদের কোনো আরোগ্য হচ্ছে না, আমাদের জীবন এভাবেই জন্ম হচ্ছে, এভাবেই মৃত্যু হয়ে যাচ্ছে। শুধু মধ্যকালে আমার যে জীবদ্দশা, সেই জীবদ্দশা পরগোলামি করছি। এই পরগোলামির হাত থেকে রক্ষা করার জন্য আমরণ চেষ্টা নিয়ে, আমরণ উদ্দীপনা নিয়ে, আমরণ উগ্রবাদ হয়ে ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। আজকে আমরা নবীনগুলো ঝাঁপিয়ে পড়েছি। দেখেন, আজকে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখা যায় আমাদের প্রবীণদের কৃতকর্ম। তারা ভারত বিদ্বেষ ঐক্যমত, তারা চীন বিদ্বেষ ঐক্যমত, তারা আমেরিকা বিদ্বেষ ঐক্যমত, কেউ রাশিয়া বিদ্বেষ ঐক্যমত। এখানে কারো কোনো সংস্কার নেই। কিন্তু আমরা নবীন যারা, সেখানে সংস্কারের জন্য পড়াশোনা করি, সংস্কার অর্জন করার জন্য জ্ঞান সৃষ্টি করি, সংস্কার করার জন্য তথ্য সৃষ্টি করি, এখানে প্রয়োগ করি। সেখানেও আমরা পারদর্শী হতে পারছি না, শুধু প্রবীণদের শয়তানের জন্য। দেখেন, যেখানে আজকে আমাদের বিদ্বেষ, এই বিদ্বেষগুলো যদি দূর না করি, সেই বিদ্বেষের আক্রমণ, এই বিদ্বেষের প্রভাব আমাদের জাতিগতভাবে ধারাবাহিকভাবে বহন করতে হবে। আমরা কিন্তু কোনোদিন এই বিদ্বেষে বিকশিত হব না, কুলসিত ব্যতীত। তাই এই বিদ্বেষকে দূর করার জন্য আমাদের একটি সহানুভূতি সম্পর্ক বাস্তবায়নই আমাদের নবীনদের লক্ষ্য। দেখেন, আজকের যারা নাকি নবীনদের বড়াই করে, তারা কিন্তু নবীনের পক্ষে কেউই নেই, নবীনের কল্যাণে কেউ নেই, নবীনের সংস্কারে কেউই নেই। হঠাৎ করেই নবীনদের পক্ষ নিবে, হঠাৎ করে নবীনদের ছুঁড়ে ফেলে দিবে। হয়তো আমাকেও পক্ষে নিবে, আমাকেও ছুঁড়ে ফেলে দিবে, আপনাদেরও পক্ষে নিবে, আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির প্রেক্ষাপট দেখেন, তারা প্রতিশ্রুতি দিয়েছিল তাতে রাজনৈতিক ইস্তিহারে যে তাদের মনোনয়ন বেশিরভাগই পাবে নবীন পক্ষ, কিন্তু তাদের মনোনয়ন সবাই পেয়ে গেল, সেখানে একটি নবীনও নেই। দেখেন, আবার আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, উনি নবীনদের জন্য জয় জয় গানে মুখরিত, কিন্তু নবীনদের ব্যবহার করে তারা তার স্বার্থের জন্য নবীনদেরকেও যে কোনো সময় ছুঁড়ে ফেলে দিবে, ছুঁড়ে দিতেছে। তারা শুধু একটি জুলাই সনদকেই কেন্দ্র করেই বারবার মানুষকে প্রলোভন দেখিয়ে একটি স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে। কিন্তু জুলাই সনদ কেন্দ্র করে প্রলোভন দেখিয়ে আপনাদের আর এই স্বার্থ রক্ষা করার জন্য কোনো প্রয়োজন নেই। জুলাই সনদ যারা সৃষ্টি করছে তারাই রক্ষা করার জন্য সক্ষম, তাদের সাথে মহান আল্লাহ তাআলা আছে। বারবার শুধু জুলাই সনদ বলে আপনাদের স্বার্থ আদায় করতে চাচ্ছেন। প্রধান উপদেষ্টা জুলাই সনদ বলে তার প্রেসিডেন্সি রক্ষা করতে চাচ্ছেন। বিএনপি জুলাই সনদের কথা বলে তাদের সংখ্যাগরিষ্ঠ বিজয়ের লক্ষ্য আদায় করতে চাচ্ছেন। জামায়াত ইসলামী জুলাই সনদকে কেন্দ্র করে তাদের স্বার্থ আদায় করার জন্য যুদ্ধ অপরাধকে এড়িয়ে যাচ্ছেন। এইভাবে আর চলতে দেওয়া যাবে না। আমাদের নবীনদেরকে লক্ষ্য করে অনেক দল, অনেক ব্যক্তি, অনেক সমাজ এভাবে আর স্বার্থ আদায় করতে চাচ্ছে, এভাবে আর করতে দেওয়া যাবে না। সুতরাং আমাদের একটি নবীন ঐক্য প্রয়োজন প্রবীণদের প্রতিহত করার জন্য। নবীন হলো জাগ্রত, নবীন হলো উদীয়মান, আর প্রবীণ হলো রাষ্ট্রের জন্য কুসংস্কার, প্রবীণ হলো রাষ্ট্রের জন্য শয়তান। তাই শয়তান দূরই হোক, আর ফেরেশতা জয় যাও হোক, শয়তান দূর হোক, আর কল্যাণ জয় জয় হোক। আমি আরো বলতে চাই আমরা নবীন যারা, তারা তাদের প্রতিভার দিকে লক্ষ্য করুন, তাদের জ্ঞানের দিকে লক্ষ্য করুন, তাদের রাষ্ট্রবিজ্ঞানের দিকে লক্ষ্য করুন, আর প্রবীণদের লক্ষ্য করুন। তাদের নীতিতে শুধু কৌশল, গোপনীয়তা, ষড়যন্ত্র। আর নবীনদের দিকে লক্ষ্য করুন, তারা উদার, তারা প্রকাশ্য, তারা স্পষ্টভাষী, তারা নীতিগতভাবে আর নৈতিকতভাবে। এই জন্যই তাদের প্রবীণদের গ্রহণ করুন, আর নবীনদের গ্রহণ করুন, আর প্রবীণদের প্রত্যাখ্যান করুন। আমাদের জনগণ যথা জনগণ অভিভাবকের প্রতি আমার সবিনয় নিবেদন এই যে আপনারা নবীনদের প্রতি আকৃষ্ট হন। কারণ একটি নবীন, তার প্রতিভা সত্যতা, একটি নবীনের প্রতিভা একনিষ্ঠ, একটি নবীনের প্রতিভা দেশপ্রেম, একটি নবীনের প্রতিভা রাষ্ট্রবিজ্ঞান, একটি নবীনের প্রতিভা বিজ্ঞান ভিত্তিক। কিন্তু প্রবীণ হলো শয়তান, কৌশলবাদী, গুপ্তচর, কুসংস্কারবাদ। সুতরাং তাদেরকে আর মূল্যায়ন করা যাবে না। তারা যা বলবে সেখানে আর মেনে নেওয়া যাবে না। তাই প্রবীণদের হাতে রাষ্ট্র সংস্কার সম্ভব, আর নবীনদের হাতে রাষ্ট্র সংস্কার সম্ভব, আর নবীনরাই রাষ্ট্র সংস্কার করবে।
এখন এই নবীনদের মধ্যে তো অনেক নবীন, এখন এই সমস্ত নবীন যদি একত্র হয় তারপরে ভাগ হতে হবে। এখন কোন নবীন শ্রেষ্ঠ নবীন সেদিকেও আপনাদেরকে দৃষ্টিগোচর দিতে হবে। কারণ ছাত্র সমাজ এনসিপি একটি নবীন সংগঠিত দল, সেও পারবে রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র কল্যাণের জন্য, রাষ্ট্র গঠন করার জন্য তারা যোগ্যবান। নাগরিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ একটি নবীন দল। আপনার নাগরিক ঐক্য একটি বয়োজ্যেষ্ঠ হলো, তার দল নবীন নবীন সম্পর্কিত। এখন আমি বাংলাদেশ গণতন্ত্র মুক্ত গণতন্ত্র দলও একটি নবীন সংগঠিত দল। আবার বাংলাদেশ সামরিক শাসন সরকার একটি নবীন নবীন বলিয়ান। এখন কোন নবীন বলিয়ানে আপনারা আসক্ত হয়ে বিশ্বাস করে এই রাষ্ট্রবাদ ধার করবেন? যদি আপনি সামরিক শাসন সরকারকে জনগণের গণতন্ত্র যোগ সামরিক শাসন সরকার সমান সমান গণতান্ত্রিক সামরিক শাসন সরকার নবীন বলিয়ানকে বিশ্বাস করে বিশ্বস্ত হয়ে রাষ্ট্র কর্ণধার তাদের উপরে তাদের দায়িত্ব দান করেন, তাদের অভিভাবকত্ব গ্রহণ করেন, তারপরও আমাদের দেশ সম্পূর্ণভাবে কল্যাণ সাধন হবে, সংস্কার হবে, উন্নয়ন সাধন হবে। কোনো ঘাটতি হবে না, কোনো লুকোচুরি হবে না, কোনো গুপ্তচর হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণ প্রতিষ্ঠিত হবে। আপনি যদি এনসিপিকেও লক্ষ্য করে এই দলের দায়ভার প্রদান করেন, এই দেশের দায়ভার প্রদান করেন, তারাও সম্ভবপর এই রাষ্ট্রকে সংস্কার করতে সম্ভব হবে, তারাও সম্ভবপর রাষ্ট্রের কল্যাণের জন্য যোগ্যবান হবে। আপনি যদি বাংলাদেশ মুক্ত গণতন্ত্র দলকে এই রাষ্ট্র দায়ভার প্রদান করেন, তারাও সম্ভব হবে। তবে তার মধ্যে আমি বলতে চাই, শ্রেষ্ঠ নবীন বলিয়ান হলো সামরিক শাসন সরকার, অর্থাৎ জনগণের গণতন্ত্র যোগ বাংলাদেশ সামরিক শাসন সরকার সমান সমান গণতান্ত্রিক সামরিক শাসন সরকার। এই বাংলাদেশের জন্য গণতান্ত্রিক সামরিক শাসন সরকার এতই প্রয়োজন, এতই প্রয়োজন, এতই প্রয়োজন। আপনারা যদি আগামী প্রজন্মের সাথে গতিতে, আগামী প্রজন্মের সাথে তাল মিলিয়ে রাষ্ট্র জীবদ্দশায় গতিমান হতে চান, তাহলে সামরিক শাসন সরকারকে আমাদের একান্তভাবে প্রয়োজন, এবং তারাই প্রয়োজনীয় সরকার। কারণ একটি সামরিক শাসন সরকার আমাদেরকে একটি পরিচয় দান করবে। একসময় এই পরিচয় বহন করেই আমাদেরকে টিকে থাকতে হবে এবং উন্নত সাধন করতে হবে। সুতরাং এখানে বিশ্লেষণমূলকভাবে আরও বোঝাতে হবে, আরও জানাতে হবে, সেই সুযোগ আমাদেরকে করে দিতে হবে, সেই সুযোগের ব্যবস্থা আমাদের করে দিতে হবে। আমরা না খেয়ে না পড়ে আমরা এই রাজনীতির সাথে চাটুকতা করিতেছি, আমরা না খেয়ে না পড়ে আমরা রাজনীতি করিতেছি। আমাদের রাজনীতি কতটুকু বিকশিত হবে, চাটুকতা আমরা কতটুকু সাফল্য অর্জন করব সেটা জানি না। আর আমাদের এই কত কষ্ট করে, কত সাধন করে এই কথাগুলো সংগ্রহ করতে হয়, কত তথ্য উপাত্ত তৈরি করতে হয়, কত দুষ্প্রাপ্য থেকে তথ্যগুলো সংগ্রহ করতে হয়, আবার অন্তর্মিল করে এগুলো প্রকাশ করতে হয়। এখানে অনেক মেধা প্রয়োজন, অনেক শিক্ষা প্রয়োজন, অনেক অর্থ প্রয়োজন, কিন্তু তার মধ্যে আমরা সার্বিকভাবে সকল সুবিধাই বঞ্চিত। সুতরাং আমরাও চাই জনগণের জন্য কল্যাণ, আমার জন্য কল্যাণ। কারণ জনগণের জন্য যখন কল্যাণ হবে, তখন তো আমিও একটি জনগণ, তাহলে আমার কল্যাণ কোথায় যাবে? সুতরাং আমার কল্যাণকে সাধন করলেই আমি আরেকটি জনগণের কল্যাণ সাধন করতে পারবো। সুতরাং আমার প্রত্যাশা, আমার দিকে দৃষ্টিগোচর করবেন, আমার দিকে পরিলক্ষিত হবেন, আমার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমি নেতৃত্ব স্থানীয় অবস্থান করব, আমি রাজনৈতিক নেতৃত্ব দিব। যদি আমার নেতৃত্ব কারো পছন্দ হয়, আমাকে গ্রহণ করবেন, আপনার প্রতিনিধিত্ব স্থানে আমার দাঁড় করাবেন, আমি অংশগ্রহণ করব। এই বলে আজকে আমার রাজনৈতিক বিশ্লেষণমূলক বর্ণনা শেষ করছি। বাংলাদেশ মুক্ত গণতন্ত্র দল, সত্য সুন্দর সভ্যতা জয় হোক।